Assalamu alaikum dear learners, how is going your practice? Today 15 days spoken English course আজকে আমরা ডে 12 এ চলে এসেছি এবং ডে 12 এ আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস নিতে যাচ্ছি, সেটা হচ্ছে কানেক্টরস এর ব্যবহার। আমরা লং সেন্টেন্স তৈরি করতে অর্থাৎ দীর্ঘ সেন্টেন্স তৈরি করতে আমাদেরকে কানেক্টরস এর ব্যবহার করতে হয়। দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে, দুইটা নাউনকে যুক্ত করতে, দুইটা বিষয়, দুইটা আইডিয়াকে যুক্ত করতে আমাদেরকে কানেক্টরস এর ব্যবহার করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। চলুন আমরা আজকে খুব সহজে প্র্যাকটিক্যালি এই কানেক্টরস এর ব্যবহারটা দেখব এবং বাক্যের কনটেক্সট এবং অর্থ অনুযায়ী কানেক্টরস ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন ধরনের কানেক্টরস রয়েছে। আজকে আমি যে কানেক্টরস গুলো পড়াবো, এই কানেক্টরস গুলো যদি আপনি জানেন, এগুলোর ব্যবহার জানেন, আপনি যে কোনো ধরনের বাক্য খুব ফ্রিলি কনফিডেন্টলি বলতে পারবেন এই কানেক্টরস দিয়ে। চলুন শুরু করছি। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমরা টোটাল তিন টাইপের ভার্বের উপরে বাক্য করেছি: বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। পৃথিবীতে যত বাক্য রয়েছে কিন্তু সেই তিন টাইপের ভার্বের উপরে হবে। ওকে, বাট আমরা ফরমেশন চেঞ্জ হতে পারে, কিন্তু বাক্যই তিন ধরনেরই হবে। হয় সেখানে বি ভার্ব থাকবে, না হয় হ্যাভ ভার্ব থাকবে, না হয় প্রিন্সিপাল ভার্ব থাকবে। ওকে, চলুন আমরা শুরু করছি। তো কানেক্টরস বললাম, কানেক্টরস হচ্ছে যে দুইটা নাউনকে, দুইটা বাক্যকে, দুইটা আইডিয়াকে যুক্ত করার জন্য কানেক্টরস ব্যবহার হয়। ওকে, যেমন ধরেন আমি যদি আপনাকে বলি এই যে একটা রুম, একটা কক্ষ, সেটাকে আপনি দুইটা কক্ষ তৈরি করেন, তখন আপনি মাঝখানে একটা পার্টিশন দিবেন। কানেক্টরসটা ঠিক তেমনি, দুইটা পার্ট তৈরি করতে কানেক্টরস ব্যবহার হয়। চলুন আমরা খুব সহজে প্র্যাকটিক্যাল ওয়েতে করব। এখানে প্রথম যে কানেক্টরসটা লিখেছি সেটা হচ্ছে এন্ড। এন্ড মানে হচ্ছে দুইটা তথ্য যুক্ত করতে, দুইটা নাউনকে যুক্ত করতে, দুইটা বিষয়কে যুক্ত করতে আমরা এন্ড ব্যবহার করি। এন্ড এর ব্যবহার কিন্তু অনেক হয় আমাদের সেন্টেন্সে কথা বলার সময়। যেমন আমি এখানে লিখেছি আমি সেখানে যাই এবং তার সাথে কথা বলি, দুইটা বাক্যকে এখানে যুক্ত করেছে এবং এন্ড দিয়ে। ওকে, আই গো দেয়ার, আমি সেখানে যাই, এটা প্রেজেন্ট ইনডেফিনিটের বাক্য। আই গো দেয়ার, আমি সেখানে যাই, এন্ড তারপরে কি করি, আরেকটা তথ্য যুক্ত করছে, টক টু হিম, এবং তার সাথে কথা বলি। এখানে আবার আই দিতে হবে না। এন্ড এর পরে যদি সাবজেক্ট সেম হয়, এন্ড এর পরে আবার সাবজেক্ট দিতে হবে না, একই ব্যক্তি। ওকে, আই গো দেয়ার এন্ড টক টু হিম, আমি সেখানে যাই এবং তার সাথে কথা বলি। তারপরে কি বলেছে, আমি আম এবং পেয়ারা পছন্দ করি। তাহলে আমি পছন্দ করা মানে কি, লাইক। আই লাইক, আমি পছন্দ করি। এখন আম পেয়ারা দুইটা নাউনকে যুক্ত করতেছে। আই লাইক, আমি আর্টিকেল দিব না, আমি নাউনটাকে প্লুরাল করে দিব। আই লাইক ম্যাঙ্গোস এন্ড গুয়াভাস। ওকে, আই লাইক ম্যাঙ্গোস এন্ড গুয়াভাস, আমি আম এবং পেয়ারা পছন্দ করি। দুইটা বিষয়কে যুক্ত করছে, এই জন্য এন্ড যুক্ত হয়েছে এখানে। ওকে, তারপর বাক্যটা কি বলেছে, আমি এবং আমার ভাই সেখানে গিয়েছিলাম। দুইজনকে যুক্ত করেছে কি দিয়ে, এন্ড দিয়ে। আমি, দ্যাট মিন্স আই, এন্ড মাই ব্রাদার, এটা ফার্স্ট ইনডেফিনিটের বাক্য। আই এন্ড মাই ব্রাদার ওয়েন্ট, গিয়েছিলাম সেখানে দিয়ে। আই এন্ড মাই ব্রাদার ওয়েন্ট দেয়ার, আমি এবং আমার ভাই সেখানে গিয়েছিলাম। তাহলে এন্ড এর ব্যবহারটা আশা করি বুঝতে পেরেছি। দুইটা বিষয়, দুইটা নাউনকে যুক্ত করতে এন্ড ব্যবহার হয়। এরপর আসতেছে অ্যাজ। অ্যাজটা কি ধরনের বাক্যে ব্যবহার হয়? অ্যাজ ব্যবহার হয় যে কারণ বুঝাতে, যেহেতু বা কারণ বুঝাতে আমরা অ্যাজ ব্যবহার করি। ওকে, এখানে আমরা এক্সাম্পল গুলো দেখি। যেহেতু আমি ক্লান্ত ছিলাম, আমি ঘুমালাম। তাহলে তার ঘুমানোর কারণটা কি, সে ক্লান্ত ছিল। এখানে যেহেতু অর্থে আমরা অ্যাজ ব্যবহার করব। দেখেন, অ্যাজ যেহেতু আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। আই স্লেপ্ট, আমি ঘুমিয়ে পড়লাম বা আমি ঘুমালাম। তাহলে তার ঘুমানোর কারণটা কি, সে ক্লান্ত ছিল। এটা কারণমূলক বাক্য। কারণমূলক বাক্যে আমি বলেছি অর্থ এবং কনটেক্সট অনুযায়ী কানেক্টরস ভিন্ন হয়। আজকে আমি আপনাদের যে কানেক্টরস গুলো পড়াবো, সব ধরনের বাক্য কিন্তু আপনি খুব ইজিলি বলতে পারবেন। ওকে, তারপরে বলেছি কি দেখেন, যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা পানিতে ছিলাম। এস যেহেতু বৃষ্টি হচ্ছিল, ফার্স্টে চলমান কাজ। ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং। অ্যাজ ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা বাড়িতে ছিলাম। উই ওয়্যার ছিলাম, এটা আমাদের অবস্থান বোঝাচ্ছে। আমরা বলেছিলাম না বিভাগ কোথায় ব্যবহার হয়, ব্যক্তির বৈশিষ্ট্য, পরিচয়, অবস্থানের ক্ষেত্রে। সো উই ওয়্যার অ্যাট হোম, আমরা কোথায় ছিলাম, বাড়িতে ছিলাম। ওকে, অ্যাজ ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি পড়ছিল, উই ওয়্যার অ্যাট হোম, আমরা বাড়িতে ছিলাম। ওকে, তারপর কি বলেছে, আরেকটা উদাহরণ দেখি। যেহেতু সে অসুস্থ ছিল, আমি একটা দিয়ে করতে পারতাম,
যেহেতু কয়েকবার যখন আমরা প্র্যাকটিস করব বিষয়টা তখন ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এর জন্য আমি 3টা বাক্য নিয়েছি, প্রথমটা করেছি তারপর 2টা প্র্যাকটিস। ওকে, এটা আপনাদের কাজ বাট আমি করে দিচ্ছি। ওকে, তারপর আসি, যেহেতু সে অসুস্থ ছিল সে স্কুলে যায়নি। তাহলে অ্যাজ সে স্কুলে কেন যায়নি, কারণ কি অসুস্থ ছিল। বুঝতে পারছেন, যেহেতু সে অসুস্থ ছিল সে কোথায় যায়নি, স্কুলে যায়নি। তাহলে অ্যাজ হি, এটা তার অতীত অবস্থা, তার শারীরিক অবস্থা। অ্যাজ হি ওয়াজ সিক, সিক মানে কি অসুস্থ। অ্যাজ হি ওয়াজ সিক, কমা দিয়ে আরেকটা অংশ যুক্ত করব, হি, এটা ফার্স্ট এর নেগেটিভ, হি ডিড নট, ফার্স্ট এর নেগেটিভ আমাদের কি ইউজ হয় মনে পড়তেছে, হি ডিড নট গো টু স্কুল, হি ডিড নট গো টু স্কুল। অর্থাৎ আমাদের 3 টাইপের ভার্বের বাইরে কোনো ভার্ব নাই, কোনো বাক্য নাই। আমাদের মেজর কিন্তু তিনটা পার্ট। এই 3টা পার্ট দিয়ে আমরা শত শত হাজার হাজার যত বাক্য থাকুক সবগুলোতেই 3টা ভার্বই থাকবে। ওকে, এরপর আসি আমরা বিকজ। দেখেন সেম, কিন্তু দুটোটা কিন্তু সেম। একটা হচ্ছে কারণ বোঝাতে আর হচ্ছে কারণ দেখাতে। আমি কোন একটা কারণ দেখানোর জন্য আমি বিকজ ব্যবহার করতে পারি। এটাও প্রায় সেম, দুটোটা কিন্তু প্রায় সেম। আমরা যেহেতু অর্থে অ্যাজ ব্যবহার করব আর সরাসরি কারণ অর্থে বিকজ ব্যবহার করব, কিন্তু দুইটাই ব্যবহার হয় কিন্তু কারণ বোঝাতে। ঠিক আছে, মেইন কনটেক্সট হচ্ছে এখানে কারণ। তারপরে দেখেন, আমি ঘুমিয়েছিলাম কারণ আমি ক্লান্ত ছিলাম। তাহলে আই স্লেপ্ট, আমি ঘুমিয়েছিলাম। বিকজ যদি মাঝখানে বসাতে চান বিকজ বসাবেন, শুরুতে বসাতে চাইলে অ্যাজ বসাবেন, এটাই জাস্ট। আই স্লেপ্ট বিকজ আই ওয়াজ টায়ার্ড। আই স্লেপ্ট, আমি ঘুমিয়েছিলাম, বিকজ আই ওয়াজ টায়ার্ড। ওকে, তারপরে বলেছি কি আমি খুশি কারণ আমার পরীক্ষা, কারণ আমি পরীক্ষায় পাশ করেছি। তাহলে আমি খুশি, আম হ্যাপি, আম হ্যাপি, আমি খুশি, বিকজ কারণ আই ফার্স্ট, আমি পাস করেছি। এটা প্রেজেন্ট পারফেক্টে বাট আমি পাস্টে করতেছি, সমস্যা নাই। আই ফার্স্ট, আমি পাস করেছি। কি পাস করেছি, দ্য এক্সাম, আই ফার্স্ট এক্সাম, আমি পরীক্ষা, নির্দিষ্ট পরীক্ষার জন্য দা ব্যবহার করেছি। আই এম হ্যাপি বিকজ আই হ্যাভ ফার্স্ট অর আই ফার্স্ট এক্সাম, আমি পরীক্ষায় পাস করেছি। এরপরে বলেছে সে কেঁদেছিল কারণ সে দুঃখিত ছিল। তাহলে সে কেঁদেছিল, ফার্স্ট এর কাজ হি ক্রাইড, সি আর আই ই ডি, হি ক্রাইড, সে কেঁদেছিল। বিকজ কাদার কারণ কি ছিল, সে দুঃখী ছিল। হি, বিকজ হি ওয়াজ, তার অবস্থা বোঝাচ্ছে, হি ওয়াজ স্যাড, সে কি ছিল, দুঃখী ছিল। আশা করি আপনারা এই 3টার ব্যবহার বুঝতে পেরেছেন, এন্ড, অ্যাজ, বিকজ। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, নেক্সট স্লাইডে হচ্ছে আমাদের প্রথমে সো। সোটা কোথায় আমরা ব্যবহার করব, কোন কাজের ফলাফল বুঝাতে, কোন কাজের ফলাফল বুঝাতে আমরা সো ব্যবহার করি। যেমন এখানে লিখেছি যে বৃষ্টি হচ্ছিল তাই আমি বাড়িতে ছিলাম। তাই, সো মানে কি তাই, বৃষ্টি হচ্ছিল এর ফলাফল হিসেবে আপনি কোথায় ছিলেন, বাড়িতে ছিলেন। তাহলে কি বললাম, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, সো তাই আই স্টেইড হোম, আমরা বাড়িতে থেকেছিলাম। অথবা আমরা লিখতে পারি আই ওয়াজ এট হোম, আমি বাড়িতে ছিলাম। এটা আমার যদি অবস্থান বোঝাতে চাই আমি এটা লিখতে পারি। ওকে, আর যদি থাকা কাজ বোঝাতে চাই সেক্ষেত্রে আই স্টেইড হোম ব্যবহার করতে পারি। তাহলে আমাদের ফলাফল বোঝাতে কি ব্যবহার করব, সো ব্যবহার করব। ওকে, বুঝতে পেরেছি। তারপর হচ্ছে সে অসুস্থ ছিল তাই সে স্কুলে যায়নি। তাহলে সে অসুস্থ ছিল, হি ওয়াজ সিক, এই অসুস্থতার ফলাফল কি, সো হি didn't go to school, didn't go to school. ওকে, আপনি কারণ বুঝাতে চাইলে, কারোকে কারণ বুঝাতে চাইলে বিকজ ব্যবহার করবেন, বা ফলাফল বুঝাতে চাইলে, কোনো কাজের ফলাফল বুঝাতে চাইলে সেই ক্ষেত্রে তাই বা সো ব্যবহার করবেন। ওকে, আমার টাকা ছিল না তাই আমি বইটি কিনিনি। তাহলে আই, আমার আছে থাকার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, হ্যাভ ভার্ব ব্যবহার করি। যেটা ফার্স্ট আমরা হ্যাড লিখবো, আই হ্যাড নো মানি, অথবা আই ডিডন্ট হ্যাভ মানি। ওকে, আমরা যেটা পড়েছিলাম সেটা লিখি, আই ডিডন্ট, ডিড ইউজ করলে হ্যাডটা কি হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে। আই ডিডন্ট হ্যাভ মানি, আই ডিডন্ট হ্যাভ মানি, এখানে আমরা একটা দা ইউজ করতে পারি। ওকে, নির্দিষ্ট করার ক্ষেত্রে আই ডিডন্ট হ্যাভ মানি অথবা আই ডিডন্ট হ্যাভ দ্য মানি, সো আই ডিডন্ট
এটা ফার্স্ট নেগেটিভ, আই ডিডন্ট বাই। ডিড ইউজ করলে ভার্বটা কি হয়ে যায়, প্রেজেন্ট হয়ে যায়। মনে পড়তেছে? দেখেন আমরা আগে যা করেছি শুরুতে তারই অ্যাপ্লাই কিন্তু হচ্ছে, সব বাক্যে এগুলোরই অ্যাপ্লাই হবে। ওকে, সেজন্য ভালো করে কনসেপ্টটা বুঝবেন। সো আই ডিডন্ট বাই বইটি, দ্য বুক নির্দিষ্ট বই, আই ডিডন্ট বাই দ্য বুক। ওকে, তাহলে গেল। তারপর হচ্ছে আমাদের ইফ, আরেকটা কানেক্টরস। ইফ শব্দের অর্থ হচ্ছে যদি, এটা হচ্ছে কন্ডিশন বোঝাতে, কোন কন্ডিশন বোঝাতে আমরা ইফ ব্যবহার করি। যদি আমি বলি যদি তুমি আসো আমি তোমাকে বইটা দিব, যদি তুমি কাজটা করো আমি তোমাকে 500 টাকা দিব, যদি তুমি এটা আমাকে প্রদান করো আমি তোমাকে তথ্যটা বলবো, তাহলে কন্ডিশন মূলক কথার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ইফ ব্যবহার করি। ওকে, যেমন এখানে লিখেছি যদি তুমি আসো আমি যাব, তাহলে আমার যাওয়ার কন্ডিশন কি, তাকে আসতে হবে। সো ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব, আই উইল গো। তারপর বলছো যদি বৃষ্টি হয় আমরা খেলবো না, তাহলে খেলার কন্ডিশন কি, বৃষ্টি না হওয়া। তাহলে যদি বৃষ্টি হয়, ইফ ইট ইজ রেইন, ইফ ইট ইজ রেইন যদি বৃষ্টি হয় আমরা খেলবো না, উই উইল নট প্লে, উই উইল নট প্লে, আমরা খেলবো না। ওকে, তারপর বলছে যদি তুমি পড়ো তুমি পাস করবে, তাহলে তোমার পাস করার কন্ডিশন কি, তোমাকে পড়তে হবে। তাহলে ইফ ইউ স্টাডি or read, you can write if you study, যদি তুমি পড়ো অথবা রিড লিখতে পারি, you will pass, তুমি পাস করবে, you will pass, তুমি কি করবে, পাস করবে। এরপর আসতেছে আনলেস, আনলেস মানে যদি না, এটা হচ্ছে পজিটিভ কথার ক্ষেত্রে ব্যবহার করি, এটা নেগেটিভ কথার ক্ষেত্রে ব্যবহার করি। যদি বলি যদি তুমি না আসো তুমি এটা পাবে না, যদি তুমি কাজ না করো তুমি 500 টাকা পাবে না, যদি তুমি ভালো করে না পড়ো তুমি পরীক্ষা পাস করবে না, এটা নেগেটিভ অর্থে প্রকাশ করতেছে, ইফটা পজিটিভ অর্থে প্রকাশ করতেছে। তাহলে আমরা এখানে তুমি না এলে আমি যাব না, না এলে যাব না, এখানে তুমি যদি আসো আমি যাব, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে I will not go, আমি যাব না, unless you come, যদি না তুমি আসো, unless you come, যদি না তুমি আসো আমি যাব না। তারপর হচ্ছে তুমি না পড়লে পাস করবে না, তাহলে তুমি পাস করবে না, you will not pass, তুমি পাস করবে না, unless, যদি না তুমি পড়ো, যদি না তুমি পড়ো, unless you study, unless you study, or you can write read. Okay, you will not pass, তুমি পাস করবে না, unless you study, যদি না তুমি পড়ো বা যদি না তুমি পড়ালেখা করো। ওকে, সে না ডাকলে আমি যাব না, তাহলে আমি যাব না আগে লিখবো I will not go, not go, unless, যদি না সে কি করে, ডাকে, unless he calls. ওকে, I will not go, আমি যাব না, unless he calls, যদি না সে ডাকে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখানে so এর ব্যবহার করলাম, so হচ্ছে ফলাফল বোঝাতে ব্যবহার করব, if হচ্ছে পজিটিভ সত্য বোঝাতে, আর unless হচ্ছে নেগেটিভ সত্য বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। ওকে, নেক্সট স্লাইডে কি কি আছে আমাদের, এরপরে যে কানেক্টরসটা রয়েছে সেটা হচ্ছে although, although শব্দের অর্থ যদিও, এখানে আরেকটা ওয়ার্ড আছে দো although, দুইটা শব্দ অর্থ কিন্তু সেম, যদিও। এখন আমরা এই although বা দো এটা কোন ধরনের বাক্যে ব্যবহার করব, এটা আমরা ব্যবহার করি বিপরীতধর্মী বাক্যে। কি বললাম, বিপরীতধর্মী বাক্যে, একটা পজিটিভ কথা, একটা পজিটিভ দিক আর একটা নেগেটিভ দিক, অথবা একটা নেগেটিভ দিক একটা পজিটিভ দিক, এই ক্ষেত্রে আমরা although বা দো ব্যবহার করি। যেমন এখানে এক্সাম্পল দেখি, যদিও সে গরিব, সে সৎ, একটু ডিফারেন্ট, সে গরিব তার একটু দুর্বলতা প্রকাশ পাচ্ছে, কিন্তু সে সৎ তার উচ্চতা প্রকাশ পাচ্ছে, এটা বিপরীতধর্মী বিষয়, এই কারণে এখানে আমরা দো ব্যবহার করব। although he is poor, যদিও সে গরিব, he is honest, সে সৎ, although he is poor he is honest, সে সৎ, যদিও সে গরিব সে সৎ। তারপরে যদি আমরা বলি যদিও তার টাকা আছে খরচ করে না, although he has money he doesn't spend, although he has money, যদিও তার টাকা আছে, he doesn't spend, সে খরচ করে না, এটা বিপরীতধর্মী কথা, তার টাকা আছে খরচ করার কথা কিন্তু সে করতেছে না, বিপরীতধর্মী। তারপরে কিছু উদাহরণ আরো আছে এখানে, যদিও বৃষ্টি হচ্ছিল আমরা খেলেছি, বৃষ্টি হলো তো না খেলার কথা কিন্তু তারা খেলেছে, বিপরীতধর্মী কথা, বৃষ্টি হচ্ছিল কিন্তু খেলেছে, বিপরীতধর্মী কথা, এক্ষেত্রে আমরা although ইউজ করব, although ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল মানে বৃষ্টি পড়ার সময়টা তারা খেলেছিল,
although it was raining, past continuous tense। আমরা একটা বিষয় বলে দিই, প্রেজেন্ট পারফেক্টের বাক্য যেগুলো আমরা পড়েছি সেগুলো আমরা পাস্ট দিয়ে করতে পারি। ওকে, আপনারা চেষ্টা করবেন প্রেজেন্ট পারফেক্টের কথাগুলো পাস্ট দিয়ে বলার। ওকে, কনভারসেশন করার সময়, যেহেতু এটা একটা ভাষা, ভাষাকে আপনারা ভাষার মতো করে ট্রিট করবেন। ওকে, although it was raining, যদিও বৃষ্টি হচ্ছিল, আমরা খেলেছি, we played, simply we played, আমরা খেলেছিলাম বা আমরা খেলেছি। তারপরে কি বলেছে, যদিও সে ক্লান্ত ছিল সে কাজ করেছে, এটাও বিপরীতধর্মী। ক্লান্ত থাকলে আমরা রেস্ট নেওয়ার কথা, কিন্তু সে কাজ করেছে, বিপরীতধর্মী কথা। ওকে, সেক্ষেত্রে আমরা although ইউজ করব, although he was tired, although he was tired, যদিও সে ক্লান্ত ছিল সে কাজ করেছে, he worked, সে কাজ করেছিল বা সে কাজ করেছে, he worked, সে কাজ করতে, ফার্স্টে করলাম। ওকে, এরপরে কারেক্টার্স হচ্ছে যে বাট, এটা কিন্তু সেম, মানে বিপরীত কথার অর্থে দুইটাই ব্যবহার হয়, যদিও কিন্তু, দুইটা কিন্তু, ওই যেমন আমরা অ্যাজ বিকজ করেছিলাম, কিন্তু অর্থ অনুযায়ী ভিন্নতা রয়েছে। এখানেও দেখেন যদিও কিন্তু, এই দুইটাই কিন্তু বিপরীতধর্মী কথার ক্ষেত্রে ব্যবহার হয়। তো কিন্তু বাটটা ব্যবহার হয় বাক্যের মাঝখানে, আর অলদোটা ব্যবহার হয় শুরুর দিকে। ওকে, কিন্তু অর্থে আমরা বাট ইউজ করি, আর যদিও অর্থে দো বা অলদো ইউজ করি। তাহলে এখানে দেখেন সে ধনী কিন্তু সৎ, এখানে কিন্তু কথাটা এসেছে। তাহলে দেখেন হি ইজ রিচ বাট অনেস্ট, বাক্য একই কিন্তু ভিন্নতা আছে, একটু স্লাইট অর্থের ভিন্নতা রয়েছে। ওকে, তারপর কি বলছে, আমি চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি। সো আই ট্রাইড বাট কিন্তু ফেইলড, যেহেতু একই সাবজেক্ট দুইবার আই দেওয়ার দরকার নাই। আই ট্রাইড বাট ফেইলড, আমি চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি। ওকে, সে ছোট কিন্তু শক্তিশালী। ওকে, এটা বিপরীতধর্মী না, সে ছোট হিসেবে শক্তিশালী না হওয়ার কথা, কিন্তু সে শক্তিশালী। তো যদি এটা আমরা প্রথমে বসাতাম যদিও সে ছোট সে শক্তিশালী, তখন কি হতো, although he is small he is strong, এটা এভাবে লিখতাম। কিন্তু এখন যেহেতু কিন্তু বলেছে, আমরা লিখবো he is a small, যদিও সে ছোট, বাট হি ইজ a small, সে ছোট, বাট কিন্তু স্ট্রং, কিন্তু শক্তিশালী। ইজ a small but strong, ইজ a small but he is a strong বলতে পারেন, বাট কনভারসেশন করার সময় জাস্ট সিম্পলি বলবেন he is a small but strong, সে ছোট কিন্তু শক্তিশালী। ওকে, এরপর আসতেছে আদারওয়াইজ হচ্ছে না হলে, আদারওয়াইজ আরেকটা শব্দ আছে অর, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি না হলে কি হবে তা বোঝাতে, অর্থাৎ সতর্কতা বোঝাতে। যদি আমরা এরকম অনেক সময় বলে থাকি যে পড়ো না হয় তুমি ফেল করবে, সতর্কতা করছি তোমাকে, তুমি পড়ো না হয় তুমি ফেল করবে, এখানে আসো না হয় তুমি টাকা পাবে না, সতর্কতা করছি। না হয় এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, আদারওয়াইজ। ওকে, এখানে দেখেন তাড়াতাড়ি যাও না হলে বাস মিস করবে, তাহলে সতর্ক করছে তাকে না হলে। তাহলে গো কুইকলি, তাড়াতাড়ি যাও, আদারওয়াইজ অথবা অর লিখতে পারি, আদারওয়াইজ ইউ উইল মিস দ্য বাস, গো কুইকলি অর গো ফাস্ট, আদারওয়াইজ ইউ উইল মিস দ্য বাস, না হয় তুমি বাসটা মিস করবে। ওকে, পড়াশোনা করো না হয় ফেল করবে, পড়াশোনা করো না হয় ফেল করবে, স্টাডি পড়াশোনা করো, আদারওয়াইজ you will fail, ব্যর্থ হবে। স্টাডি আদারওয়াইজ you will fail, ওকে, পড়ো না হয় তুমি ফেল করবে। এরপর বলছে এখনই বের হও না হলে দেরি হবে। সো আমরা এখনই বের হও, দ্যাট মিন্স লিভ নাও, লিভ মানে বের হও, LEAV, লিভ নাও, এখনই বের হও, লিভ মানে ত্যাগ করা বা বের হওয়া, লিভ নাও এখনই বের হও, আদারওয়াইজ you will be late, otherwise you will be late, তুমি দেরি হবে, এটা তার অবস্থা বোঝাচ্ছে। you will be late, তুমি দেরি করবে বা তোমার দেরি হবে। leave now otherwise you will be late, এখনই বের হও না হয় তুমি দেরি করবে বা দেরি হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এই স্লাইডে আমরা কি পড়লাম, although, but, otherwise, এই তিনটা কারেক্টার্সের ব্যবহার দেখলাম, আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। when,
সময়মূলক কথাকে কানেক্ট করতে আমরা ওয়েন ব্যবহার করি। সময়, ওয়েন বলতে যখন বা কোনো একটা সময় বোঝাতে আমরা ওয়েন ব্যবহার করি। যেমন এখানে বলেছে আমি আসার সময় সে চলে গেল। ওয়েন আই কেম, যখন আমি আসলাম সে চলে গেল, হি লেফট। তাহলে তার চলে যাওয়ার সময়টা কখন? তার আসার সময়টা। কোনো কিছু, কোনো অ্যাক্টিভিটিস হওয়ার যদি কোনো একটা সময় ইন্ডিকেট করে তখন আমরা ওয়েন ইউজ করি। ওকে, যখন তুমি আসবে আমি যাব। when you come I will go, আমি যাব। তাহলে তার যাওয়ার সময়টা কখন? তার আসার সময়। এই জন্য যখন অর্থে আমরা কি ইউজ করব? when ইউজ করব। ওকে, অর্থ কি? যখন। তারপরে যখন বৃষ্টি হয় আমরা বাড়িতে থাকি। when, যখন। it is rain, when it is rain we stay at home, we stay, আমরা বাড়িতে থাকি, we stay at home. when it is rain, যখন বৃষ্টি হয় আমরা কোথায় থাকি? বাড়িতে থাকি। এরপর বলেছে যখন সে ফোন করে আমি রিসিভ করি। ওকে, when he calls, কলের সাথে s যুক্ত হবে কারণ হিটা তার সাবজেক্ট সিঙ্গুলার। when he calls, যখন সে কল করে আমি রিসিভ করি, I receive, R E C E I V E. ওকে, when he calls I receive. ওকে, when he calls I receive, যখন সে ফোন করে আমি কি করি? রিসিভ। আমি রিসিভ দ্য কল ও ইউজ করতে পারি, I receive the call. ওকে, when he calls I receive the call, আমি কলটা কি করি? রিসিভ করি, গ্রহণ করি। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ কানেক্টরস হচ্ছে জয়েন্ট। নট অনলি বাট অলসো, শুধু নয় বরং। নট অনলি মানে কি? শুধু নয়, বাট অলসো মানে বরং। যেমন বললাম যে এখানে দুটি গুরুত্বপূর্ণ তথ্য যোগ করতে, মানে একটা ব্যক্তির দুইটা গুণ, দুইটা বৈশিষ্ট্য যোগ করতে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে সে শুধু ভালো নয়, সে সৎ। এবং ভালো এবং সৎ দুইটাই। হি ইজ নট অনলি গুড বাট অলসো অনেস্ট। ওকে, তাহলে এখানে আমরা উদাহরণ লিখেছি সে শুধু বুদ্ধিমান নয় বরং দয়ালু। হি ইজ নট অনলি স্মার্ট, সে শুধুমাত্র বুদ্ধিমান নয়, বাট অলসো কাইন্ড, সে শুধু সুন্দর নয় বরং মেধাবীও। তাহলে শি ইজ নট অনলি বিউটিফুল, ওকে, শি ইজ নট অনলি বিউটিফুল, সে শুধু সুন্দর নয়, বাট অলসো বরং মেধাবীও। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, আমি কি লিখলাম? শি ইজ নট অনলি বিউটিফুল, সে শুধুমাত্র সুন্দরী নয়, বাট অলসো বরং ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। ওকে, তার দুইটা বৈশিষ্ট্যকে যোগ করেছি এখানে। তারপর হচ্ছে এটি শুধু সস্তা নয় বরং ভালো। তাহলে ইট ইজ নট অনলি চিপ, চিপ মানে কি? সস্তা। ইট ইজ নট অনলি চিপ বাট অলসো, বরং কি? বাট অলসো গুড। ওকে, ইটস নট অনলি চিপ বাট অলসো গুড, এটা শুধুমাত্র সস্তা নয় বরং ভালো। ওকে, এরপর হচ্ছে হু, এটার অনেক ব্যবহার হয়। হু মানে যে, যিনি বা যারা। একজনকে বুঝালে হু হয়, আবার যদি অনেকজনকে বুঝায় সেই ক্ষেত্রে হু হয়। অনেকজন বলতে যারা, হু। আর যিনি বা যে, হু। অর্থাৎ ব্যক্তিকে বুঝাতে, মানুষকে বুঝাতে, মানুষ সম্পর্কে কিছু বলতে আমরা হু ব্যবহার করি। যেমন যে ছেলেটি এসেছে সে আমার বন্ধু। দ্য বয়, ছেলেটি, হু কেম, যে এসেছে, দ্য বয় হু কেম, দ্য বয় হু কেম, যে ছেলেটি এসেছে, ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু। তাহলে এই হু দিয়ে সে ছেলেটাকে বোঝাচ্ছে, দ্য বয়টাকে বোঝাচ্ছে। দ্য বয় হু কেম, ছেলেটি যে এসেছিল, ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু। তারপর বলেছে যে লোকটি ফোন করেছিল সে আমার শিক্ষক। তাহলে দ্য ম্যান হু কল্ড, যে কল করেছিল, ইজ মাই টিচার, ইজ মাই টিচার। ওকে, দ্য ম্যান হু কল্ড ইজ মাই টিচার, যে লোকটা ফোন করেছিল সে আমার শিক্ষক। তারপর বলেছে যে মেয়েটি গান গায় সে বিখ্যাত। তাহলে দ্য গার্ল, দ্য গার্ল মেয়েটি, যে মানে হু, সিংস, অ্যাজ যুক্ত করব, হু দিয়ে মেয়েটাকে বোঝাচ্ছে, তার সাথে সিঙ্গুলার, এই জন্য সিংস লিখলাম। দ্য গার্ল হু সিংস, মেয়েটি যে গান গায়, ইজ ফেমাস, বিখ্যাত, ইজ ফেমাস। ওকে, দ্য গার্ল হু সিংস ইজ ফেমাস, যে মেয়েটি গান গায় সে বিখ্যাত। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা ওয়েন, নট অনলি বাট অলসো এবং হু এর ব্যবহার করলাম।
পরবর্তী স্লাইডে যাই। ওকে, এরপর হচ্ছে উইচ। সিম্পলি উইচ আমরা ব্যবহার করি কোনো বস্তু প্রাণীর ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আমরা হু ব্যবহার করি, এবং বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আমরা উইচ ব্যবহার করি, যেমন যেটা বা যা। সেই ক্ষেত্রে আমরা যেটা বা যা এগুলো আমরা বস্তু বা প্রাণীকে বোঝাতে ব্যবহার করি। ওকে, সেই ক্ষেত্রে আমরা ইংরেজিতে উইচ ব্যবহার করব। ওকে, যে বইটি আমি কিনেছি সেটি নতুন, তাহলে দ্য বুক হুইচ, তাহলে হুইচ যে কাকে বোঝাচ্ছে? বইটিকে বোঝাচ্ছে। দ্য বুক বইটি, হুইচ আই বট, পাস্ট ফর্মে করেছি, পাস্ট ইনডিফিনিটে, হুইচ আই বট যেটা আমি কিনেছি, ইজ নিউ এটা নতুন। ওকে, দ্য বুক হুইচ আই বট ইজ নিউ, যে বইটা আমি কিনেছি সেটা কি? নতুন। যে কলমটা আমি কিনেছি সেটা নতুন। দ্য পেন হুইচ আই বট ইজ নিউ, যে কলমটা আমি কিনেছি সেটা নতুন। যে শার্টটা আমি কিনেছি সেটা পুরাতন, যদি বলি দ্য শার্ট হুইচ আই বট ইজ ওল্ড, ওল্ড মানে পুরাতন। ওকে, এরপর বলছে যে গাড়িটি সে কিনেছে সেটি দামি, তাহলে দ্য কার হুইচ হি বট, বট মানে কিনেছে, তাহলে ইজ এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে দামিও। দ্য কার হুইচ হি বট ইজ এক্সপেন্সিভ, যে গাড়িটি সে কিনেছে সেটা দামি। এরপর বলেছে যে ফোনটি আমি ব্যবহার করি সেটা পুরনো, তাহলে দ্য ফোন হুইচ, মোবাইলকে বোঝাচ্ছে, দ্য ফোন হুইচ আই ইউজ ব্যবহার করি, ইজ ওল্ড পুরানো। তাহলে দ্য ফোন হুইচ আই ইউজ, যে ফোনটা আমি ব্যবহার করি, ইজ ওল্ড সেটা পুরাতন। এরপর আসি সো দ্যাট। সো দ্যাট এটা একটা কানেক্টরস, এটার অর্থ হচ্ছে যাতে। যাতে আমি ঢাকায় যাচ্ছি যাতে তোমার সাথে দেখা করতে পারি, আই এম গোয়িং টু ঢাকা সো দ্যাট আই ক্যান মিট ইউ। ওকে, যাতে অর্থে কি ব্যবহার হয়? যেমন আমরা ভিডিও দেখছি, উই আর ওয়াচিং ভিডিও সো দ্যাট উই ক্যান লার্ন ইংলিশ, যাতে আমরা ইংরেজি শিখতে পারি। এই যাতে শব্দের অর্থ কি? সো দ্যাট। তাহলে এখানে বলছে আমি পড়াশোনা করি যাতে পাশ করতে পারি, আই স্টাডি সো দ্যাট, যাতে আই ক্যান পাস, আমি পাশ করতে পারি। আমি কাজ করি যাতে সফল হতে পারি, আই ওয়ার্ক, আমি কাজ করি সো দ্যাট, যাতে আই ক্যান সাকসিড। ওকে, আই ওয়ার্ক সো দ্যাট আই ক্যান সাকসিড, আমি কাজ করি যাতে আমি কি হতে পারি? সফল হতে পারি। সে দৌড়ায় যাতে জিততে পারে, তাহলে হি রানস, রানের সাথে এস হবে কারণ হিটা তার সাবজেক্ট। হি রানস, সে দৌড়ায়, সো দ্যাট, যাতে হি ক্যান উইন, সে জিততে পারে। ওকে, সো দ্যাট এর পরে সাবজেক্ট, তারপরে ক্যান আসবে। ওকে, হি রানস সো দ্যাট হি ক্যান উইন, সে দৌড়ায় যাতে সে জিততে পারে। ওকে, এরপর হচ্ছে দ্যাট। দ্যাট শব্দ অর্থ যে, এটা আমরা ব্যক্তিকেও বুঝাতে পারি, বস্তু প্রাণী সবাইকেই বুঝাতে পারি, সেক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করি। যেমন এখানে বললাম এটি সেই বই যে বইটি আমি পছন্দ করি, সো দিস ইজ দ্য বুক, এটা সেই বই, দ্যাট যেটা আই লাইক, যেটা বা যেটি আমরা কি করি? পছন্দ করি। তারপর কি বলেছে? সে সেই ছেলেটিকে চেনে যে তাকে সাহায্য করেছিল, তাহলে শি নোস, নোস মানে চিনে, শি নোস দ্য বয় দ্যাট, যে হেল্পড হার। ওকে, শি নোস দ্য বয়, সে ছেলেটিকে চিনে, দ্যাট যে হেল্পড হার, তাকে সাহায্য করেছিল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর এটা বলছে এটি সেই বাড়ি, দিস ইজ দ্য হাউস, দিস ইজ দ্য হাউস দ্যাট আই লিভ ইন। ওকে, দিস ইজ দ্য হাউস দ্যাট আই লিভ ইন, এটাই সে বাড়ি যেটাতে আমি কি করি? আমি থাকি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা হুইচ, সো দ্যাট, দ্যাট এর ব্যবহার করলাম। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ওকে, আর দুইটা আছে কানেক্টরস। এরপর আপনাদেরকে একটা ম্যাজিক ফর্মুলা শেখাবো আমি, অর্থাৎ কিভাবে আপনি দীর্ঘ সময় কথা বলতে পারবেন কয়েকটা কানেক্টরস এর মাধ্যমে, সেই ম্যাজিক ফর্মুলাটা দেখাবো এটার পরে। সো আমরা এটা শেষ করি। আনটিল, আনটিল শব্দ অর্থ কি? যতক্ষণ পর্যন্ত না। আমরা অনেক সময় বলি না, তুমি এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি আসি। ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই কাম, যতক্ষণ পর্যন্ত না আমি আসি।
ওয়াচ দ্য ভিডিও আনটিল ইউ লার্ন। ভিডিওটা দেখো যতক্ষণ পর্যন্ত না তুমি শিখো। তো এই ক্ষেত্রে আমরা আনটিল ব্যবহার করি। এখানে লিখেছি আমি অপেক্ষা করেছি যতক্ষণ না সে এসেছে, তাহলে আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছি, আনটিল হি কেম, যতক্ষণ না সে এসেছিল আমি কি করেছিলাম, অপেক্ষা করেছিলাম। ফার্স্ট এর কথা এটা। তারপরে আমি অপেক্ষা করব যতক্ষণ না তুমি আসো, তাহলে সেম আই উইল ওয়েট, এটা ফিউচারের, আই উইল ওয়েট until you come, until you come, I will wait, আমি অপেক্ষা করব, until you come, যতক্ষণ না পর্যন্ত তুমি আসো। তারপরে বলেছে যে কি সে রাত পর্যন্ত কাজ করেছে, তাহলে he worked, সে কাজ করেছে, he worked, সিম্পল। আমরা কিন্তু ভাষার মতো করেই শেখার চেষ্টা করছি। he worked until night, until night, ওকে। হি ওয়ার্কড, সে কাজ করেছিল, আনটিল নাইট, রাত পর্যন্ত সে কি করেছিল, কাজ করেছিল, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত রাত হয়েছিল সে কাজ করেছিল। লাস্ট হচ্ছে দেন। দেন শব্দের অর্থ কি, তারপর। তারপর শব্দ অর্থ কি, দেন। একটা কাজের পরে যদি আপনি আরেকটা কাজ করেন সেক্ষেত্রে আমরা দেন ব্যবহার করি। ওকে, এখানে বলেছি আমি খেয়েছি তারপরে ঘুমিয়েছি, একটা কাজ করেছি তারপরে আরেকটা কাজ করেছি, সেক্ষেত্রে আই এট দেন তারপর স্লেপ্ট, তারপর ঘুমিয়েছি। ওকে, আই এট দেন স্লেপ্ট, আমি খেয়েছি তারপর কি করেছি, ঘুমিয়েছি। সে এলো তারপর চলে গেল, তাহলে হি কেম, সে এলো, দেন ওয়েন্ট অ্যাওয়ে, went away, চলে গেল। he came then went away, ওকে। তা went ও লিখতে পারি। আমরা পড়লাম তারপর বাড়ি গেলাম, তাহলে we read, এটা read না, এটা read, read এর past form read, we read, আমরা পড়লাম, then তারপর went home, ওকে। we read then went home, আমরা পড়লাম তারপর went home, বাড়িতে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন। আমরা মোটামুটি সবগুলো কারেক্টরস এর ব্যবহার বোঝার চেষ্টা করেছি। এখানে সেন্টেন্স অনুযায়ী, অর্থ অনুযায়ী ভিন্ন ধরনের কারেক্টরস রয়েছে, সেগুলো ব্যবহার আমরা প্র্যাকটিক্যালি করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে যে ম্যাজিক ফর্মুলাটা দেখাবো সেটা হচ্ছে এটা, অর্থাৎ হাউ টু স্পিক ফর আ লং টাইম ইউজিং কানেক্টরস। আমি দীর্ঘক্ষণ কথা কিভাবে বলতে পারবো কানেক্টরস এর মাধ্যমে। এখানে কিছু কানেক্টরস আছে, মেজর, এন্ড মানে এবং, দেন তারপর, আফটার দ্যাট এরপর বা তারপর, লেটার পরে বা কিছু সময় পরে, ফাইনালি মানে অবশেষে। ওকে, আমরা বাংলাটা আগে পড়ে নিই, তারপরে বাংলা অনুযায়ী ইংরেজিটা করব। আমি সকালে ঘুম থেকে উঠি এবং দ্যাট মিন্স এন্ড ফ্রেশ হই, তারপর দ্যাট মিন্স দেন আমি আমার সব প্রয়োজনীয় কাজ করি, এরপর আফটার দ্যাট, অর্থাৎ কানেক্টরস ব্যবহার করলে আমাদের কথাগুলো স্বাভাবিক হবে। ওকে, আমি যদি কানেক্টরস ব্যবহার না করি তাহলে কিন্তু বাক্যগুলো যুক্ত হবে না এবং অস্বাভাবিক লাগবে। এরপর দ্যাট মিন্স আফটার দ্যাট আমি নাস্তা করি, পরে লেটার আমি রেডি হই এবং কাজের উদ্দেশ্যে বের হই, তারপরে কি করি, আমি বাইরে কাজ শেষ করি এবং বাজারে যাই, এরপর কিছু বাজার করি এবং বাড়ি ফিরে আসি, সব শেষে ফাইনালি আমি আবার ফ্রেশ হয়ে বিশ্রাম নিই। এই হলো আমাদের কথা। এখানে আমরা কিন্তু অনেক কানেক্টরস গুলো ব্যবহার করে করে বাক্যগুলোকে যুক্ত করেছি। ওকে, তাহলে দেখেন আমরা ইংরেজিটা করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করবেন কিভাবে কানেক্ট হচ্ছে। এই জন্য আমি প্র্যাকটিক্যালি বাংলা ইংরেজি দুইটাই লিখেছি। আই ওয়েক আপ, আমি উঠি, ইন দ্য মর্নিং সকালে, এন্ড এবং ফ্রেশন আপ, সতেজ হই বা ফ্রেশ হই, দেন তারপর আই ডু, আমি করি, অল মাই নেসেসারি টাস্ক, আমার সকল প্রয়োজনীয় কাজ, নেসেসারি মানে প্রয়োজনীয়, টাস্ক মানে কাজ, আফটার দ্যাট এরপরে আই টেক মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তা খাই, আই টেক মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তা খাই, অথবা আই হ্যাভ মাই ব্রেকফাস্টও বলতে পারি, আমি আমার সকালের নাস্তা খাই। তারপর লেটার পরবর্তীতে বা পরে, আই গেট রেডি, আমি প্রস্তুত হই, এন্ড এবং লিভ ফর উদ্দেশ্যে, মাই ওয়ার্ক, আমি আমার কাজের উদ্দেশ্যে রওনা হই। ওকে, আফটার দ্যাট এরপরে আই ফিনিশ মাই আউটসাইড ওয়ার্ক, আমি আমার বাইরের কাজ শেষ করি, এন্ড গো টু দ্য মার্কেট, এবং বাজারে যাই, এন্ড গো টু দ্য মার্কেট, বাজারে যাই, দেন তারপর আই বাই সাম গ্রোসারিজ, আমি কিছু বাজার করি, এন্ড রিটার্ন হোম, এবং বাড়িতে ফিরে আসি, ফাইনালি অবশেষে আই ফ্রেশন আপ এগেইন, আমি আবার ফ্রেশ হই, সতেজ হই, এন্ড টেক সাম রেস্ট, এবং কিছুক্ষণ বিশ্রাম নেই,
দ্যাটস অল ফর টুডে। আমরা মোটামুটি কানেক্টরস এর ব্যবহারগুলো দেখলাম, কোন কানেক্টরস কোন বাক্যে ব্যবহার করতে হয়, ওকে, এবং কানেক্টরস এর মাধ্যমে আমরা কিভাবে দীর্ঘক্ষণ কথা বলতে পারি সেগুলোরও প্র্যাকটিস করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের ইবুক থেকে আপনারা আরো অনেক অসংখ্য প্র্যাকটিস আছে, সেগুলো আপনারা করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।